সম্পূর্ণ ব্যক্তিগত চিঠি, অফিসিয়াল চিঠি নয়, এবং সেখানে তিনি অব্যাহতি চেয়েছেন। মানে ওই আমি অব্যাহতি দিলাম তা নয়, আমাকে অব্যাহতি দিন, আমি পদত্যাগ করলাম না। তদন্ত কমিটি এসআইটি গঠন করার কথা বলে থাকেন, কোন প্রেক্ষিতে বলেছেন? তাহলে এই তদন্ত কমিটির কী মূল্য, তারা যদি আবার এসআইটি গঠন করতে বলেন? পরিচালনা করেছেন, তাদের সঙ্গে তৃণমূল দলের নেতারা ছিলেন, সুজিত বাবু ছিলেন, অরূপ বাবু ছিলেন, তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজীব কুমার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলিজা, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? এগুলো সব নাটক। কুণালবাবু যদি সুভাষ চক্রবর্তীর পাশে থেকে তখন খোঁচানোর নেতৃত্বে দিয়ে থাকেন তাহলে ঠিক আছে। স্যার, একেবারেই যুব ভারতীতে যে বিশৃঙ্খলার চিত্র আমরা দেখতে পেলাম, সেই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে শীর্ষ পুলিশ কর্তাকে শোকজ 24 ঘন্টার মধ্যে রাজীব কুমারের জবাব চেয়ে পাঠানো হলো, কি বলবেন? কে শোকজ করলেন, কেন শোকজ করলেন? তদন্ত কমিটি। তদন্ত কমিটির শোকজ করার কোনো আইনি অধিকার আছে? বিষয়গুলো আরো গভীরে যেতে হবে। তদন্ত কমিটি তদন্ত করবেন, সেই তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ করবেন, তার জন্য শোকজের দরকার হয় নাকি? তদন্ত কমিটিকে আইনত শোকজ করার অধিকারী নাকি? নাকি সবগুলোই হচ্ছে লোক ভোলানো একটা পরিকল্পনা? শোকজ করতে পারেন একমাত্র আইনগত দিক থেকে যে আইনি অধিকার প্রাপ্ত তিনি। এখানে শোকজ করতে পারেন গভর্নমেন্ট, শোকজ করতে পারেন গভর্নমেন্টের বিহাফে চিফ সেক্রেটারি, এবং তদন্ত চলাকালীন যদি চিফ সেক্রেটারি তাকে শোকজ করেন তাহলে তো তদন্তকে ফ্রাস্ট্রেট করছেন। যেটা করা উচিত ছিল, যদিও সত্যি সত্যি ব্যবস্থা নিতে পারতেন, এই প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত সবাইকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা, সেটা করছেন না। তাহলে কি শোকজ করে আবারও বাঁচানোর চেষ্টা? সম্পূর্ণটাই হচ্ছে মানুষের দৃষ্টিকে আবার একটা ভিন্ন পথে পরিচালিত করার কুপরিকল্পনা, কুচিত্রনাট্য তৈরি হচ্ছে এটা। কিন্তু শুধুমাত্র রাজীব কুমারই না, বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তা খুব ভালো কথা, বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তাকে সাসপেন্ড করেননি কেন? বিভাগীয় তদন্তে চার্জশিট থাকবে, তাহলে যে তদন্ত কমিটি করেছেন সে তদন্ত কমিটির প্রয়োজন কি? কতগুলো মৌলিক প্রশ্ন উঠে যায়। এই মৌলিক প্রশ্নগুলো জবাব খুঁজতে গেলে দেখা যাবে সেটা প্রকৃতপক্ষে এই যে ব্যাপক একটা কেলেঙ্কারি হয়েছে, যা আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গে কলঙ্কিত করেছেন, সেই ঘটনাকে একটা প্রলেপ দেওয়ার প্রচেষ্টা। কিন্তু এছাড়াও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। কে শোকজ করছে, কেন শোকজ করছে? ব্যবস্থাটা দিচ্ছে না কেন? তার মানে কি তদন্ত কমিটি তদন্ত শেষ হয়ে গিয়েছে? তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্ট প্রকাশ্যে আসছে না কেন? এসআইটি গঠন করার কথা বলেছে তদন্ত কমিটি। তাহলে তদন্ত কমিটি এসআইটি গঠন করার কথা বলে থাকেন, কোন প্রেক্ষিতে বলেছেন? তাহলে এই তদন্ত কমিটির কী মূল্য, তারা যদি আবার এসআইটি গঠন করতে বলেন? তার মানে তারা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কথা বলেছেন। সেই ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার জন্য তারা কি এফআইআর করেছেন? ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে গেলে এফআইআর করতে হয়। অনেক অনেক প্রশ্ন উঠে যায়, এর কোনো সহজ সরল জবাব রাজ্য সরকার দিতে পারছে না, পারবেও না। যুব ভারতীর দায়িত্ব থেকেও সরানো হলো অবসরপ্রাপ্ত আমলা দেব কুমার নন্দকে। এই অবসরপ্রাপ্ত আমলাকে কারা এনেছিলেন, কেন এনেছিলেন? হঠাৎ তাকে যুব ভারতীর দায়িত্ব থেকে সরালেন কেন? মূল দায়িত্ব যারা পরিচালনা করেছেন তাদের সঙ্গে তৃণমূল দলের নেতারা ছিলেন, সুজিত বাবু ছিলেন, অরূপ বাবু ছিলেন, তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সবসময় বলির পাটা করে কিছু অফিসারকে ফাঁসিয়ে দেওয়া, এটা তো অনেক পুরনো পদ্ধতি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এটি চিঠি দিয়ে ইস্তফা জানাচ্ছেন, কি বলবেন? দেখুন, চিঠিটা আমি দেখলাম এই মুহূর্তে সমাজ মাধ্যমে। ওটা তো ব্যক্তিগত চিঠি, ওটা কোনো মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে লেখা চিঠি নয়, এটা তার দিদির কাছে তিনি চিঠি লিখছেন। এই চিঠি তো সরকারি চিঠি নয়। আর তিনি অব্যাহতি চাইছেন দিদির অনুমতি সাপেক্ষে, নিজে পদত্যাগ করতে চাইছেন না। সুতরাং চিঠি পড়লে বোঝা যাবে যে কীভাবে সব সাজানো হয়েছে। তদন্তের স্বার্থে তদন্ত শুরু হয়ে গেছে, তদন্তের স্বার্থে হয়তো প্রথম দিনই বলতেন যে আমি পদত্যাগ করলাম। অর্থাৎ নাটকের চিত্রনাট্যটা খুব পরিষ্কার। এই যে আমরা বলি না, আমাদের অভিজ্ঞতা থেকে তো বলি,
আজকে চিঠিটা পড়ে আমি বুঝলাম যে ঠিক যা বলেছি 100% ঠিক। তাহলে যদি অনুমতি না আসে? না, না, এটা বলাই হয়েছে যে দিদি বলেছে, এটা দিদিকে লিখেছেন। উনি কিন্তু মুখ্যমন্ত্রীকে লেখেননি। ক্রীড়া শ্রদ্ধা বানানো ভুল লেখা চিঠি। শ্রদ্ধা দিদিকে নমস্কার জানিয়ে চিঠি লিখেছেন। ক্রীড়া বানানো ভুল লেখা। আমি ক্রীড়া তার মন্ত্রী মধ্যে যাচ্ছি বানান ভুল আমি লিখেছে। তার মধ্যে যাচ্ছি না। আমি এটা সম্পূর্ণ ব্যক্তিগত চিঠি, অফিসিয়াল চিঠি নয়। এবং সেখানে তিনি অব্যাহতি চেয়েছেন, মানে আমি অব্যাহতি দিলাম তা নয়, আমাকে অব্যাহতি দিন, আমি পদত্যাগ করলাম না। এটা বলা, দিদি বলবে আহা আমার ভাই এসো ভুল করে ফেলেছ, না না তুমি এত যোগ্য চালিয়ে যাও। তারপরে বলবো আমি তো বলেছিলাম দিদি দেয়নি। মুখ্যমন্ত্রী নয়, আবারও বলি মুখ্যমন্ত্রী হলে অফিসিয়াল চিঠি যাবে। কিন্তু স্যার এই যে রাজীব কুমার, সারদা কাণ্ডেও তো এর নাম জড়িয়েছিল, একাধিক কাণ্ডে নাম জড়িয়েছিল। রাজীব কুমার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলিজা, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এগুলো সব নাটক। কিন্তু অন্যদিকে একেবারে বাম আমলের যে মারাধোনাকে নিয়ে আসা হয়েছিল সেই বিষয়েও বিতর্ক চলছে। বিতর্ক চালিয়ে যান। মারাদোনার সময় অন্ততপক্ষে এই ধরনের কেলেঙ্কারি তো হয়নি। যারা মাঠে গিয়েছিলেন তারা মারাদোনাকে দেখেছেন, মারাদোনাকে খেলতে দেখেছেন, শান্তিপূর্ণ পরিবেশ। আর এক মুশকিল হচ্ছে, ওই দিন ছেলেবেলায় পড়েছিলাম, চোর ধরা পড়ে বলে স্যার আমি একা চুরি করিনি, আরও লোক চুরি করেছে। আরে তুই যে চুরি করেছিস আগে সেটা তদন্ত হোক, আর যারা চুরি করছিল তাদের তদন্ত তখন করতে পারিসনি কেন? কেন তখন আওয়াজ ওঠেনি? যদি হয়ে ঘটনা হয়ে থাকে, সংবাদপত্র প্রচার মাধ্যম তো বামেদের বিরুদ্ধে চিরকালই খড়গহস্ত। তা সেই সময়কার পত্রপত্রিকা খুঁজে দেখাক না কি আছে না আছে। ক্রীড়ামন্ত্রী যখন ছিলেন সুভাষ চক্রবর্তী, একেবারে মারাধোনাকে জনসাধারণের সঙ্গে দেখা করানোর জন্য যে খোঁচাখুচি অত্যাচারটা করেছিল সেটা মনে আছে বামেদের কমরেড? কাজে কে খুঁচিয়েছিল? সে কি পাশে ছিল? আমার এটাই প্রশ্ন। যখন খোঁচাচ্ছিলেন সুভাষ চক্রবর্তী মারাদোনাকে খুঁচিয়েছেন, কেন খুঁচিয়েছেন? লোককে দেখাবার জন্যে। আর যিনি বলছেন বা যারা বলছেন খুঁচিয়েছেন, কুণাল ঘোষ পোস্ট করে। ওলো কুণাল ঘোষ তাহলে পাশে ছিল। তাহলে ঠিক আছে, কুণালবাবু যদি সুভাষ চক্রবর্তীর পাশে থেকে তখন খোঁচানোর নেতৃত্বে দিয়ে থাকেন তাহলে ঠিক আছে। কিন্তু মারাধোনা নাকি বলেছিলেন যে টুপি পরা লোকটা মাঠে থাকলে আমি মাঠে নামবো না। ওকে কানে কানে বলেছিল, নিশ্চয়ই কানে কানে বলেছিল। তা না হলে মারাদোনা তো মাঠে নেমেছিল, আমি তো সেই মাঠে ছিলাম। আমি দেখেছি মারাদোনা মাঠে নামলেন, ফুটবল কিক করলেন, গোটা মাঠে ঘুরলেন। কুণালবাবুর সঙ্গে মারাদোনার কোনো ব্যক্তিগত আলাপচারিতা হয়েছিল নাকি? কুণালবাবু বলে দেবেন যে কোন কক্ষে কখন তিনি কথা বলেছিলেন মারাদোনার সাথে? কিন্তু হ্যালো কমরেড, 1980 সালের 16ই আগস্ট ইডেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ, যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, পুলিশ ব্যর্থ, 16 জনের মৃত্যু, তখন পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। কেউ পদত্যাগ করেছে? কোনো তদন্ত হ্যাঁ হয়েছে? ঠিক আছে, সেটা একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায়, ওখানে মারাদোনা মেসি আসেনি, গুলিয়ে দিলে হবে না। ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় আমরা চিরকালই দেখেছি উত্তেজনা হয়, মারামারি হয়, এটা নতুন কিছু না। যখন ময়দানে খেলা হতো তখন আমরা দুপক্ষ মারামারি করতো, তারপর দুপক্ষই চলে যেতে পারি। কিন্তু এখন তুমি মেসিকে নিয়ে এসছো 150 কোটি টাকা খরচা করে, 15,000 টাকা টিকিট বিক্রি করেছো। ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা আমরা দেখতাম 60 পয়সার টিকিটে যখন আমরা খেলা দেখতে যেতাম। এই সমস্ত কথা যারা বলেন, কঠিন শব্দ ব্যবহার করতে খারাপ লাগে, কিন্তু মনে হয় যে এদের সঙ্গে বোধহয় চারপেয়েই কিছু জন্তুর খুব একটা অদ্ভুত মিল আছে চিন্তাগত দিক থেকে। কিন্তু তখন তো কোনো তদন্ত হয়নি, কেউ ইস্তফা দেয়নি। আজ তখন এগুলো বলতে লজ্জা তখন করছে ওরা না? তদন্তের দাবি করেননি কেন? ওদের মুখে কি তখন বন্দুক ধরা হয়েছিল যে তদন্তের দাবি করবে না? কুণালবাবুর জেঠু কাকুরা তো ছিলেন বিভিন্ন পত্রপত্রিকায়, তারা দিয়ে তদন্তের দাবি করাননি কেন? আমরা তো দেখিনি কোনো তদন্তের দাবি হয়েছে। আমরা তো দেখিনি রাস্তায় দাঁড়িয়ে ফুটবল প্রেমীরা কাউকে গালাগালি করেছেন, ঘেরাও করেছেন, দেখিনি। তখন তো আমরা রেগুলার মাঠে যেতাম, কুণালবাবু হয়তো যেতেন না, আমরা দেখিনি। আমরা দেখেছি মারামারি হয়েছে, এটা দুপক্ষে মারামারি হয়, আবার বন্ধুরাই মিলে যায়। তার সঙ্গে এই ঘটনা যারা তুলনা করেন তাদের কি বলবো আমি, তারা তো এখন শিম্পাঞ্জির লাফের সঙ্গে পোল ভল্টের যে খেলোয়াড় তার তুলনা করবেন। শুধুমাত্র এই একটি ঘটনাই না, একেবারে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। ভারত শ্রীলঙ্কার খেলা গোলমালে বন্ধ, কিছু মনে পড়ছে? খেলা বন্ধ হয়েছে, খেলা বন্ধ হয়েছে, আবার খেলা চালু হয়েছে। তখন কিন্তু তদন্ত হয়নি, ইস্তফা হয়নি? দর্শকরা তখন বলেনি যে আমি 2,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম আমি দেখতে পেলাম না, বলেন যে নাকি দর্শকদের তখন তৃণমূলীরা খুব উত্তেজিত করতে পারেননি, তাদের বুদ্ধি খাটেনি নাকি? এইসব পাগলের প্রলাপ।
কিন্তু তখন ফেসবুক ছিল না, আর আজকে সাধু সেজে বিপ্লব যখন করছেন ফেসবুক ছিল না আপনারা। তখন তো পত্রপত্রিকা ছিল। পত্রপত্রিকা ছিল না, পত্রপত্রিকা ওরা লিখতেন না। এখন তবু তো ফেসবুক চালু হয়তো দুপক্ষের বক্তব্যটা দেখা যায়। তখন তো একমুখী ছিল, যা কাগজে লিখে দেওয়া হতো রক্তমাখা ভাত সেটা লোকে গল্প করে বাজারে চালু করে দিত। যা লেখা হতো মরিচঝাপিতে হাজার হাজার লোক খুন হয়েছে গল্প করে চালিয়ে দেওয়া হতো। যে গল্প চালু করেছিল ওরা নন্দীগ্রাম মামলায়, হলদি নদীতে বাচ্চাদের চিড়ে চিড়ে ফেলে দেওয়া হয়েছে, মেয়েদের স্তন কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে, এরকম এক পক্ষ চলতো। কিন্তু এখন হয়েছে কি, ওই মেয়েরাই তারা ছবি তুলে দেখাচ্ছে, না আমাদের স্তন কাটেনি কেউ, আমার সন্তানরা ঘরে আছে তাদের জলে ফেলা হয়নি। এই যে অসুবিধা তো হয়ে গেছে, আর কিছুই না। কিন্তু স্যার এই রাজ্যে যে কোনো মিটিং মিছিল করতে হলো যেমন হাইকোর্টে আসতে হয়, এবার মেসি এসছে, এক ফুটবলের রাজপুত্র, তাকে নিয়েও এবার একেবারে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কোন রাজ্যে বাস করছে? হ্যাঁ, হনুমানের রাজত্বে বাস করছেন, পরিষ্কার। বারংবার বাম আমল টেনে আনা হচ্ছে, ঠিক আছে, মারামারি ওরা টেনে ওরা আনা হচ্ছে। বিপদে পড়লে লোক ঈশ্বরের নাম নেয়, ওরা বিপদে পড়লে বাম এবং বিকাশের নাম নেয়। তাহলে এই যে এই শোকজ করা হলো, এতজনকে তদন্ত কমিটি হচ্ছে, অপেক্ষা করুন, প্রাক্তন অপেক্ষা বিচারপতি। করুন। এই শোকজ তদন্ত কমিটি কি পরিণতি হবে অপেক্ষা করুন না, 15 দিন 20 দিন অপেক্ষা করুন, দেখবেন এদের সবাইকে গলায় গাদার মালা ফুরিয়ে আবার ফেরত নিয়ে আসবে। যে যাকে গ্রেফতার করা হয়েছে একেবারে শতদ্রু দত্ত, তাকেও তো একেবারে জেরা করা হবে। শতদ্রু দত্তকে দলের চেয়ারম্যান করে দেবে, ঠিক রাখুন। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে চারিদিকে গীতা পাঠ হচ্ছে, বিজেপিদের পক্ষ থেকে একাধিক কর্মসূচি দেখতে পাচ্ছি, তৃণমূলের কর্মসূচি, আপনাদেরও বাংলা বাঁচাও যাত্রা চলছে, 26-এর নির্বাচনে কতটা প্রভাব পড়বে? সে নির্বাচন আসুক তখন বলবো, এখন নির্বাচন দেরি আছে।